দর্শক আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি এন্টার টিভি নিয়মিত আয়োজন রাষ্ট্র চিন্তায়। আজকে আমাদের সাথে দুজন বিজ্ঞ অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা আজকে কথা বলবো বিদ্যুৎ এবং জ্বালানি সংকট বনাম মূল্যবৃদ্ধি, সমাধান কোন পথে। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব আব্দুল কাদের, মহাসচিব বাংলাদেশ পিপলস পার্টি। আমার সাথে উপস্থিত আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক তাঁতি দল কেন্দ্রীয় কমিটি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। আমরা আজকে কথা বলবো বিদ্যুৎ ও জ্বালানি সংকট বনাম মূল্যবৃদ্ধি। আমি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো, নুরুজ্জামান হীরা। নিশ্চয়ই জানেন এই সরকারের সর্বপ্রথম যে অগ্রাধিকার ভিত্তিতে তিনটি কর্মকাণ্ড হাতে নিয়েছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে নিরবিচ্ছিন্ন আসলে বিদ্যুৎ। তো লোডশেডিং এবং গ্যাস সংকট, জ্বালানি দাম বৃদ্ধি, সব মিলিয়ে নাগরিক জীবনে যেন এক অদৃশ্য চাপে আমরা বন্দী হয়ে আছি। প্রশ্ন একটাই, এই সংকট কি শুধু বৈশ্বিক বাস্তবতা নাকি নীতিগত দুর্বলতার ফল? বিদ্যুৎ ও জ্বালানি সংকট বনাম মূল্যবৃদ্ধি, সমাধান কোথায়? আজকে টকশোতে সরাসরি এবং বাস্তবদর্শী দুজন আলোচনায় যুক্ত আছেন। আমরা একটু প্রথমে যাই জনাব আব্দুল কাদের আপনার কাছে। যে জিনিসই এই সরকার 100 দিনের উপরে হয় আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, নিশ্চয়ই জানেন তিনটি অগ্রাধিকার ভিত্তিতে তিনি কাজ নিয়েছেন, যেটা প্রথম মন্ত্রিসভার বৈঠকে। তার মধ্যে অন্যতম হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। তা আপনি কি মনে করছেন সরকার সেদিকে সফল? ইতিমধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বাস্তবতা, গ্রামে যারা এবার ঈদ করতে গিয়েছিল, গ্রামে একেবারেই বিদ্যুৎ আসলে থাকেই না বললে চলে। এমন পরিস্থিতিতে সরকার যে অগ্রাধিকার ভিত্তিতে যে অ্যাম্বিশন নিয়েছে, যে কাজ নিয়েছে, সেটা কি সফল কিনা আপনি কি মনে করছেন? হীরা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এন্টার টিভির যারা দর্শক আছেন, দেশ এবং দেশের বাইরে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন, তাদের প্রত্যেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যেটা বলেছেন, আসলে অনেক আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা নির্বাচন করেছিলাম, যে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসছে এবং বিএনপির সাথে আমরা যে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করেছি বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, এবং পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিলেন তাদের সাথে একত্রিত হয়ে আমরা কিন্তু একটা নির্বাচন করেছি এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় আছে। জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু বাংলাদেশে প্রত্যাবর্তন করার প্রথম দিনই তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, আপনার হয়তো মনে আছে। জি জি। সো সেই প্ল্যানের অংশ হিসেবে তিনি কিন্তু যে অগ্রাধিকার ভিত্তিক আপনি যেটা বললেন যে তিনটি অগ্রাধিকার, তার মধ্যে একটা ছিল হচ্ছে বিদ্যুৎ। কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি যে বিগত 3 মাস যেভাবে রাষ্ট্র চলছে, আসলে আমার কাছে মনে হয় না যে আসলে একটা দক্ষ একটা টিম, আমাদের প্রধানমন্ত্রীকে একটা দক্ষ টিমকে সামনে আনতে পেরেছেন। যে মন্ত্রিসভাটা আছে, এই মন্ত্রিসভাটা কি আসলে দক্ষতার ভিত্তিতে কাজ করে যাচ্ছে? 3 মাস কিন্তু একেবারেই কম সময় না। এবং 3 মাসে যা দেখছি আমরা, বিশেষ করে আপনি দেখেন যে বিদ্যুতের দাম 16% বাড়িয়েছে, 16.64% তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে, যেটা কিনা এর আগে যখন বিদ্যুতের দাম বেড়েছিল 2024 সালের সম্ভবত ফেব্রুয়ারিতে, তখন বেড়েছিল 8%। আর আপনি একবারে বাড়িয়েছেন সর্বোচ্চ। হ্যাঁ, এবং আপনি এই বাড়াচ্ছেন জ্বালানি তেলের দাম। দেখেন পরপর 2 মাসে কিন্তু জ্বালানি তেলের দাম বাড়লো। এপ্রিলে বেড়েছে, আবার মে মাসে 31 তারিখে বেড়েছে। জনগণের অবস্থা কিন্তু এমনিতেই শোচনীয় খারাপ। জনগণ যে খুব ভালো আছে তা তো না, আমরা তো দেখছি, যেহেতু আমরা একেবারে রুট লেভেলে রাজনীতি করি, জনগণের সাথে চলাফেরা করি। সারা বাংলাদেশে এবার বিদ্যুতের যে হাহাকার ছিল, এখন একটা সরকার এসছে বিধায় তাকে সময় দিচ্ছে জনগণ। জনগণ হয়তো বা একটু দেখছে যে ঠিক আছে, আমি একটু সহ্য করে নিচ্ছি, কিন্তু এটা যদি ধারাবাহিকভাবে এগোতে থাকে তাহলে কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে সরকার পড়ে যাবে। আপনি মনে করবেন যে বাংলাদেশের জনগণ কিন্তু কম্পারেটিভ দিকে যায়, যে আমি আগে কেমন ছিলাম, এখন কেমন আছি। তো যখনই কিনা সে দেখবে যে এই সরকার আমলে শুধু আমি বিদ্যুৎ পাচ্ছি না, লোডশেডিং হচ্ছে, আমার স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাচ্ছে, আমার বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, আবার 7টা থেকে বন্ধ, ব্যবসায়ীরা একেবারে ব্যবসা করতে পারবে না, তখন সে কি করবে? তখন তো সেই পুরনো যে রাজনৈতিক দল ছিল তাকে সে বেটার মনে করবে। এটা তো এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। তাহলে সরকার কেন এই ইনিশিয়েটিভগুলো নিতে পারছে না? আপনি জানেন যে বিশ্ব ব্যাংক, আপনার এডিবি এবং IMF এদের কাছ থেকে যে লোনগুলো নিয়েছিল বিগত সরকার, সেই লোন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা 2-3 কিস্তি দেয় নাই। এখন আবার এই সরকার এসে যখন কিনা তাদের সাথে আলোচনা করছে এই কিস্তি নেওয়ার জন্য, তখন তাদের কিন্তু শর্ত আছে যে তোমাকে কিন্তু বিদ্যুতের জ্বালানিতে দাম কিন্তু বাড়াতে হবে। এখন আপনি জনগণের মাথার উপরে বোঝা চাপিয়ে দিয়ে যদি বিদ্যুৎ এবং জ্বালানির দাম বাড়িয়ে দাতা সংস্থাদেরকে খুশি করেন, তাহলে তো ভাই জনগণ ভালো আপনাকে বাসবে না। জনগণ তো আসলে সেই সুফলটা পাচ্ছে না। জি, আপনি বলছিলেন দক্ষ মন্ত্রিসভা দেখছেন না, আপনি কি মনে করছেন না? কারণ আমরা গত 3 মাসে বা 100 দিনে যে সরকার, আমরা কিন্তু মন্ত্রীদের বিরুদ্ধে তেমন কোনো আসলে
কোনো পদক্ষেপ দেখি না যে তারা কোনো দুর্নীতিতে আশ্রয় নিয়েছেন, খারাপ কাজে অংশ নিয়েছেন। এটা কি দক্ষ মন্ত্রিসভার আপনি বলছেন? দুর্নীতি তো আসলে দক্ষতার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আপনি যে মন্ত্রণালয়ে বসছেন সেই মন্ত্রণালয়ে আপনি কাজ ঠিক মতো করতে পারছেন কিনা এবং জনগণকে সুফল আপনি দিতে পারছেন কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। পারছে কিনা না, আমরা তো এখনো পর্যন্ত 3 মাসে তেমন কোনো সিগনিফিকেন্ট কিছু দেখি। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো জনাব আব্দুল কাদের। আমরা একটু যেতে চাই জাহাঙ্গীর আলম আপনার কাছে। যে কথাটি বললেন যে মন্ত্রিসভা দক্ষ না, 3 মাসে যে জনগণের প্রত্যাশা ছিল, এবং দ্বিতীয়ত আপনি নিশ্চয়ই জানা আছে যে প্রথম মন্ত্রিসভার বৈঠকে সরকার, আপনাদের সরকার 3টি অগ্রাধিকার, একটি হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি, এই 3টি বিষয়কে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিল সরকার। আপনি কি মনে করছেন এই 3টি বিষয়ে সরকার সফল হয়েছে? আপনার সরকার কি মনে করছেন যদি বলেন। ধন্যবাদ হীরা ভাই এবং আমার সহ আলোচক আব্দুল কাদের ভাই সহ এন্টার টিভির দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এখানে 3টি প্রশ্ন করেছেন হীরা ভাই, তবে এই 3টি প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে একটু পিছনে ফিরে যেতে হবে এবং সেটা বলবো আমি, বিএনপি ক্ষমতা এসেছে বা জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে 20 বছর পর। আমরা অনেকেই বলি 16-17 বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, 16-17 বছরের কথাই আমরা বলি, কিন্তু আমরা 2006 সালের 28শে অক্টোবরে বিএনপি ক্ষমতা হস্তান্তর করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে, এবং বিএনপি নেক্সট আসলো 2026 সালের 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার শপথ গ্রহণ করেছে আনুষ্ঠানিকভাবে শপথ। তাতে এখানে আমরা 20 থেকে 21 বছরের একটা বিরাট একটা গ্যাপ আছে এখানে। তো এখন একটি দেশ চালানো আসলে তৃতীয় বিশ্বের মতো বাংলাদেশের মতো একটা দেশ, এই দেশকে আসলে যে একটা ট্র্যাকে ছিল, ওই ট্র্যাক থেকে আপনি যখন আপনার চিন্তায়, ওই যে তারেক রহমান সাহেবের যে কথা আই হ্যাভ এ প্ল্যান, উনি কিন্তু 17 বছর লন্ডনে থাকার পরে উনি শারীরিকভাবে হয়তো লন্ডনে ছিলেন, কিন্তু উনি মানসিকভাবে এবং উনি যেভাবে নেতাকর্মীদের সাথে জনগণের সাথে কানেক্টেড ছিলেন, সেটা প্রমাণ কিন্তু আমরা 2025 সালের 25শে ডিসেম্বর দেখতে পেয়েছি। উনি বাংলাদেশ যখন প্রত্যাবর্তন করেছেন তখন আমরা কিন্তু দেখতে পেয়েছি, এবং আপনারা আরও দেখতে পেয়েছেন 30শে ডিসেম্বরে আরেকটি ঐতিহাসিক ঘটনা, যেটা যখন খালেদা জিয়া মৃত্যুবরণ করলেন, ওনার যে জানাজা হলো, ওইটা একটা ঐতিহাসিক ঘটনা। এগুলো কিন্তু বিএনপির যে জনসম্পৃক্ততা বিএনপির এই জনসম্পৃক্ততা এবং বিএনপি যে জনগণের দল, এগুলো দিয়েই প্রমাণ করে। তো বিএনপি যেহেতু একটা মানে নিরবিচ্ছিন্ন যে বিদ্যুতের কথা বলেছে, বিএনপি কিন্তু জনগণের দল হিসেবে এই যে ক্ষমতা 16% বাড়িয়েছে, জনগণের দল হিসেবে 16% বাড়িয়েছে। আমি বলবো মানে এটা কি জনগণের দল হিসেবে বাড়িয়েছে? না, বাংলার ইতিহাসে আমরা বিগত সালের যদি পরিসংখ্যান দেখি এত পার্সেন্ট বাড়ায়নি। এটা কি জনগণের দল হিসেবে বাড়িয়েছে? বিএনপি জনগণের দল, এতে কোনো সন্দেহ নাই, কারণ এই পর্যন্ত বিএনপি যতবারই ক্ষমতা এসেছে ততবারই জনগণের ভোট এসেছে। তো এই যে বিদ্যুতের দামটা এনহ্যান্স করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, বিএনপিও বুঝে যে এটা জনগণের এখানে আসলে কষ্ট হবে, ভোগান্তি হবে। কিন্তু এই বৃদ্ধিটা কেন হলো আপনারা জানেন, এই গত স্বৈরাচারী আমলে যে আপনার এই যে তাদের যে কি বলবো মিসম্যানেজমেন্ট, আমদানি নির্ভরের বিদ্যুতের উপর আমরা ঝুঁকে গিয়েছিলাম। এখানে এই যে ধরেন এই যে সমুদ্রে আমাদের যে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছিলাম বিভিন্ন ইয়ের মাধ্যমে, শুধু অর্জনই করেছি, কোনো কাজে লাগাতে পারিনি। সেখানে অর্জন করার পরে আপনারা পাশাপাশি দেখেন বার্মা এবং ভারত, তারা কিন্তু তাদের যে অর্জিত যে সমুদ্র সীমা, ওই অর্জিত সমুদ্র সীমাতে তেল এবং গ্যাস তারা কিন্তু অনুসন্ধান করে এখান থেকে তারা তাদের প্রচুর পরিমাণে তেল গ্যাস তারা এখান থেকে উত্তোলন করেছে। কিন্তু এই গত শেখ হাসিনা সরকার এই কয়েকজনকে, তাদের যে কয়েকজন দানব শিল্পপতি ছিল, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এই যে এলএনজি এবং এই গ্যাসের বিষয়টা এবং তেলের বিষয়টা টোটালি তারা উপেক্ষা করেছে, শুধু তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য, বাইরে থেকে আমদানি করে নিয়ে আসার জন্য। এবং আপনারা জানেন বিএনপির একটা আপনার সরকারের সুখবর কি? আমরা তো বিগত সরকার এগুলো দেখছি, তার জন্য জনগণ, আপনি বলেন জনগণের সরকার কেন বিএনপি বাড়িয়েছে, আমি সে কথাটা বলতেছি। কেন বাধ্য হলো? বিএনপি যখন ক্ষমতায় এসেছিল 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করার পরে, দেশনায়ক জনাব তারেক রহমানের টেবিলে কয়েকবার বিদ্যুতের দাম বাড়ানোর জন্য ওনার টেবিলে গিয়েছিল। এবং আপনারা জানেন দুর্ভাগ্যজনকভাবে 28শে ফেব্রুয়ারি
মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে ইসরায়েল আমেরিকা বনাম যে ইরান যে যুদ্ধটা শুরু হয়ে গেল, এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, এখন ওই বন্ধ অবস্থায় আছে কিন্তু। তো এইটার যে প্রভাব বাংলাদেশের টোটাল যে এলএনজির প্রায় 80% ইয়ে থেকে কাতার থেকে আমদানি করে, এবং কাতারটা হলো হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। বিশ্ববাজারে কিন্তু আমরা তেলের দাম কম তো দেখেছি, না কমে বাড়ে, আমাদের কিন্তু বাড়ছে আসলে। না এটা বিশ্ববাজারে এখন দাম কমছে, বিশ্ববাজারে এখন কমছে না, এটা যে পরিমাণ বেড়েছে তার থেকে হয়তো কমেছে। এবং সর্বশেষ আপনি দেখেন প্রত্যেক বছর গত বছরও 62,000 কোটি টাকা গভর্নমেন্ট সাবসিডি দিয়েছে বিদ্যুৎ ক্ষেত্রে। এখন এই যে বিদ্যুৎ দামটা বাড়ানো হয়েছে, বাড়ানোর পরও 41,000 কোটি টাকা সরকার এই সাবসিডি দিতে হবে, জনগণের এই টাকাটা ভর্তুকি দিতে হবে, গভর্নমেন্টের তার অন্য খাতের টাকা এনে এই খাতে ভর্তুকি দিতে হবে। তো এখন আসলে একটা যখন আপনি একটা সংসার চালাবেন, এটা দেশটাও একটা সংসার, হ্যাঁ, তো এই সংসার চালাতে গেলে আপনার কিন্তু সব কিছুই মেনটেন করতে হবে, সব কিছুই বুঝতে হবে। বিএনপি জনগণের দল হিসেবে জানে যে এই বিদ্যুতের দাম বৃদ্ধি করলে জনগণের কষ্ট হবে, জনগণের কষ্ট বুঝেও একান্ত নিরুপায় হয়ে বিএনপি এই বিদ্যুতের দামের বৃদ্ধিটা ঘটিয়েছে, এবং এটার জন্য বিএনপি কোনোভাবেই দায়ী না আমি মনে করি। এবং যেখানে তারেক রহমান সাহেব বারবার নিরবিচ্ছিন্ন বিদ্যুতের কথা বলছেন, এবং আপনারা জানেন ওনার যে এখন যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই পঞ্চবার্ষিক পরিকল্পনায় আপনার 10,000 মেগাওয়াট সোলার বিদ্যুতের আছে 2030 সালের ভিতরে, এবং আপনার 100 গ্যাস কূপ খনন করা হবে এই পঞ্চবার্ষিক পরিকল্পনায়। হ্যাঁ, তো এই যে আই হ্যাভ এ প্ল্যানের কথা বলা হয়েছে, এটা কিন্তু তারেক রহমানের প্রত্যেকটা সেক্টর নিয়ে ওনার কিন্তু প্ল্যান আছে, এটা কিন্তু বিদ্যুৎ খাতের প্ল্যান। এবং অংশই কি এটা কিনা এই জ্বালানির বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, আপনার বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের দাম ইতিমধ্যে 2 না 3 দফা অবশ্যই আই হ্যাভ এ প্ল্যানের অংশ না। এটা মানে আমি বললাম ওই যে উনি যে প্ল্যানটা নিয়ে এসেছিলেন, ওই প্ল্যানে কিন্তু 28শে অক্টোবর যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে আক্রমণ করবে, ওই প্ল্যানে কিন্তু এটা ছিল না ওনার কিন্তু এটা মাথায় ছিল না যে এখানে মধ্যপ্রাচ্যে আমরা যে তেলের দাম বাড়াতে হবে, এলএনজির দাম বাড়াতে হবে, তার এফেক্ট হিসাবে বিদ্যুতের দাম বাড়াতে হবে, এটা আই হ্যাভ এ প্ল্যানে ওনার ছিল না। আপনার কাছে আবার আসবো, আমরা একটু আব্দুল কাদের আপনার কাছে যেতে চাই। জনগণ কি এত কিছু আসলে বুঝতে চায় কিনা? বিগত সরকার, আপনি একটু আগে বলছিলেন যে এই সরকারের কর্মকাণ্ডের উপর ডিপেন্ড করবে আগামী সরকার কি করছে, মানুষ এটা বলতে শিখছে কিনা। গত সরকার অনেক ঋণ করে গেছে নিশ্চয়ই আপনি জানেন, 20 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে সরকার ক্ষমতা নিয়েছে, বাট তারা কিন্তু জনগণের ঋণ করে খেলেও জনগণকে কিন্তু সেই কষ্টটা মানে দেয়নি, ধরে নিলাম, কারণ 16% এখন বাড়িয়েছে। তার মানে জনগণ কি এত কিছু বুঝতে চায় কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা বিষয়ে আপনি সন্তুষ্ট কিনা আসলে 3 মাসের কর্মকাণ্ডে সরকারের, যেটা অগ্রাধিকার ভিত্তিতে সরকার এটা সলভ করবে বলেছিল আর কি। জনগণ কিন্তু আসলে ধরেন আমি কেমন আছি, কষ্টে আছি কিনা, আমি যদি কষ্টে থাকি তাহলে কিন্তু আমি সরকারের পক্ষে যাব না, এটা একটা ন্যাচারাল বিষয়। আমার যদি বেসিক নিডগুলো, আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই জিনিসগুলো যদি আমার পূরণ হয় তখনই কিন্তু আমি সরকারের পক্ষে গিয়ে দাঁড়াবো। তো আসলে বলা হচ্ছে 3 মাস বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে, কিন্তু আপনি যদি ইতিহাসটা দেখেন 5 আগস্টের পরে রাষ্ট্র ক্ষমতায় কারা ছিল? ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু আসলে ছিল না, ডক্টর ইউনূসের সাথে জামাত ইসলাম এবং বিএনপি এরা কিন্তু মিলেমিশেই কিন্তু রাষ্ট্রটা চালিয়েছে। অতএব আপনি যে 3 মাসের ব্যাপারটা বলছেন তা কিন্তু না। আপনি ধরেন আমেরিকার সাথে চুক্তি করেছেন, এই আমেরিকার সাথে চুক্তি কি ডক্টর ইউনূস একা করেছে? নিশ্চয়ই না, জামাতের সাথে এবং বিএনপির সাথে আলোচনা করেই কিন্তু তারা এই যেটাই বলি না এই চুক্তিটা করেছে। তাহলে এই যে আমেরিকার সাথে আপনি চুক্তিটা করলেন, জ্বালানি তেল দাম আরো বাড়বে। কেন বাড়বে? আপনি যে চুক্তিটা করেছেন, আপনি আমেরিকার বাইরে তো যেতে পারবেন না, আপনার তো কোনো অল্টারনেটিভ নাই। আপনি যে রাশিয়ার কাছ থেকে তেল কিনবেন কম দামে বা অন্য কোনো রাষ্ট্র থেকে তেল কিনবেন কম দামে, সেই সুযোগ তো আপনি রাখেন নাই, সেই সুযোগ তো নষ্ট হয়ে গেছে। অতএব আমেরিকার সাথে চুক্তিটা যদি তারা কন্টিনিউ করে, তারা যদি এটাকে ইমপ্লিমেন্ট করে, তাহলে বাংলাদেশ আরো সমস্যার মধ্যে পড়বে। কারণ আমেরিকা প্রতিটা রাষ্ট্রকে যাদেরকে তারা চুক্তির আওতার মধ্যে নিয়ে এসছে তাদেরকে তারা চুষে খেয়ে ফেলেছে। অতএব এই জায়গাটা কিন্তু তৈরি হবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আসলে নাজুক। আপনি জানেন যে বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার, তার সময় যে আমরা মবক্রেসিটা দেখেছিলাম, এখন মবক্রেসি নাই, কিন্তু আপনি দেখেন যেভাবে রেট বেড়েছে, যেভাবে করে আপনার সন্ত্রাস বেড়েছে, যেভাবে করে খুন হচ্ছে দিন দুপুরে, এটা তো আসলে অনভিপ্রেত। বাংলাদেশে যে কোনো আপনার কোনো মন্ত্রী আছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবেন,
এই ব্যাপারটাই আমরা আসলে দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কি স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করছেন এটাই আমরা বুঝতে পারছি না। অনেকেই বলছে বা পত্রপত্রিকায় লেখা হচ্ছে তিনি তার মন্ত্রণালয় ছেড়ে অন্য দিকে দৃষ্টি, অর্থাৎ তার মন্ত্রণালয়ে একটা বেহাল দশা। প্রতিদিন আপনি বললেন এখনো দিনে দুপুরে চিন্তা হচ্ছে ঢাকা, দিনে দুপুরে চিন্তা হচ্ছে, এক্স্যাক্টলি দ্যাট ইজ। হ্যাঁ, আমরা এখন আতঙ্কিত যে আমাদের মা বোনদেরকে নিয়ে, আমাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমরা রাত 8টার পরে বাইরে বেরোতে পারি না। কারণ এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা নাজুক যে আপনি যে সেফলি বাসায় ফিরতে পারবেন সেই সুযোগটাই নাই। আর যেভাবে করে ধর্ষণ বেড়েছে এটা তো একেবারেই অনাকাঙ্ক্ষিত, মানে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাহলে সরকার কেন সেই একটা কঠোর আইনের ভিতর যাচ্ছে না? একটা কঠোর আইন যদি তারা প্রণয়ন করে, মৃত্যুদণ্ড যদি দিয়ে দেয়, আপনার এই ধরনের কেসে যদি কয়েকটা দ্রুত বিচার আইনে আপনার তাদেরকে বিচার করে ফেলে, তাহলে কিন্তু দেখবেন যে অনেক ধর্ষণ কমে গেছে। কিন্তু সরকার তো ওই জায়গাটাতে আমরা এখনো পর্যন্ত তেমন কোনো সিগনিফিকেন্ট কোনো কিছুই দেখছি না। আপনি দেখেন এখানে এই যে ব্যাংক সেক্টরে আপনি দেখেছেন হয়তো পত্রিকাতে এসছে, ঋণ খেলাপি আরো বেড়েছে। বিগত আওয়ামী লীগ সরকার তো বাড়িয়ে দিয়ে গেছে, আর ইউনূস সরকার তো কিছুই করে এই 3 মাসের অনেক ঋণ খেলাপি বেড়েছে। আপনি ইসলামী ব্যাংক, যেটা কিনা বাংলাদেশের 1 নম্বর ব্যাংক ছিল, সেই ইসলামী ব্যাংক নাকি আবার এস আলম গ্রুপের হাতেই চলে যাচ্ছে। এটা নিয়ে জামাতের সাথে একটা মোটামুটি আপনার মারামারি কাটাকাটির মতো অবস্থা দেখলাম আমরা। তো এইরকম যদি হতে থাকে, আপনি স্বাস্থ্য খাত দেখেন, স্বাস্থ্য খাতে হামে মারা গেল 1000 শিশু, ভেন্টিলেশন নাই। তাহলে সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয় কি করে? সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজটা কি কারণে এটার জন্য একটা বিশেষ বোর্ড বসে নাই? কি কারণে এটা নিয়ে কোনো ধরনের কাজ করা হচ্ছে না? আপনি যতগুলো আমাদের স্বাস্থ্য খাতে সরকারি হসপিটাল আছে, আপনি গিয়ে দেখেন সরকারি হসপিটাল অবস্থাটা কি। সেখানকার নার্স, সেখানকার ওয়ার্ড বয় থেকে শুরু করে ডাক্তাররা, এরা কোনো পেশাদারিত্ব তাদের ভিতর নাই। যন্ত্রপাতি সব নষ্ট হয়ে আছে। রোগীদেরকে বলে বাইরে থেকে আপনার এই ইসিজি করে নিয়ে আসো, এক্সরে করে নিয়ে আসো, আলট্রা করে নিয়ে আসো। এই যে ভোগান্তি, তাহলে আপনি যেই সরকার যেভাবে চলছিল, এখন 3 মাসের মধ্যে একটা যে র্যাপিড চেঞ্জ আমরা দেখবো, কোনো চেঞ্জ তো আমরা দেখছি না। অর্থাৎ জনগণ তো এই ব্যাপারগুলো ভালোভাবে নিচ্ছে না। আমরা একটু ঘুরে আসি। জাহাঙ্গীর আলম, আপনার কাছে একটু যেতে চাই। যে কথাটি বললেন ছিনতাইকারী আসলে প্রতিনিয়ত এখন নিত্য নৈমিত্য বিষয় দাঁড়িয়েছে। গতকালই আপনার নবাবপুরও একেবারে ওপেন রাস্তার উপরে ছিনতাই করতে আমরা দেখেছি। আসলে আজ পর্যন্ত বাংলার ইতিহাসে ছিনতাইকারীদের মানে সাজা হয়েছে বা কঠিন সাজা হয়েছে আপনার কোনো জানা আছে কিনা? যদি না থেকে থাকে তাহলে ছিনতাইকারীর যে এই যে মহামারী, এটাকে আপনি রোধ করবেন কিভাবে? কারণ যিনি ছিনতাই করছেন তিনি জানেন তার কোনো সাজা হবে না, সর্বোচ্চ 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস হয়তো জেলে থাকবেন, তারপর তিনি বেরিয়ে আসবেন। তাহলে এইটা কি সমাধান কেমন পর্যন্ত হবে কিনা আপনি কি মনে করছেন? আসলে এই সমাধানের পিছনে আমি সবচেয়ে যে বিষয়টা আমি মনে করি আর কি, আমি ব্যক্তিগত মতামত এটা, সেটা আমি মনে করি যে বাংলাদেশে যে বেকারত্ব, এই বেকারত্ব যতদিন পর্যন্ত আমরা না করতে পারবো, একটা নিয়ন্ত্রণে না আনতে পারবো, ততদিন পর্যন্ত এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো রাস্তাঘাটে এইটা, এবং এই যে মাদকের যে বিষয়টা, হ্যাঁ, বাংলাদেশে এখন মাদক ছেয়ে গেছে, মানে অস্বীকার করার কোনো উপায় নেই, এগুলো কিন্তু আমরা রোধ করতে পারবো না। এবং এইটাকে রোধ করার জন্য আই হ্যাভ এ প্ল্যানের অন্তর্গত আমি একটা বলতেছি আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রীর যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানে ওনার যে শিক্ষা ব্যবস্থায় উনি যে চেঞ্জগুলি কথা বলেছেন, উনি লন্ডনে থাকা অবস্থা বলেছেন, বাংলাদেশে এসেও বলেছেন। যেমন শিক্ষা ব্যবস্থায় আপনার টোটালি শিক্ষা ব্যবস্থাকে কারিগরি টেকনিক্যাল লাইনে উনি নিয়ে যেতে চান, এবং যারা মানে শ্রমবাজারের সাথে শিক্ষার একটা সামঞ্জস্য রাখে, এবং বিদেশে আমাদের শ্রম যে বাজার আছে ওখানে মানে কোন দেশে কোন বিভাগের দক্ষতা সম্পন্ন শ্রমিক প্রয়োজন, ঠিক ওইভাবে বাংলাদেশে ওই শিক্ষা কারিকুলাম, টেকনিক্যাল কারিকুলামগুলো ওইভাবে তৈরি করা হবে। এবং তৃতীয় একটি ভাষা শিক্ষা দেওয়া হবে, মানে যেহেতু যদি সে বাইরে গিয়ে সে যাতে ওই দেশের ভাষাটার সাথে কপ করতে পারে, এই জন্য এই দেশে তৃতীয় একটা ভাষা শিক্ষা দেওয়া হবে। এইভাবে ওনার অনেকগুলো প্ল্যান আছে, এবং এই প্ল্যানের সাথে এটা মাদকটাও কিন্তু ইনভলভ আছে। আমাদের দেশের আমরা যে যারা এই কর্মগুলির সাথে, অপকর্মের সাথে, আমি কর্ম বলবো না, অপকর্মের সাথে যারা জড়িত, এরা আমাদেরই অংশ, আমাদের বাংলাদেশি জনগণ, তাই না? কিন্তু এই যে আবার দেখেন, এই যে মধ্যপ্রাচ্যে থেকে আমাদের এই যে তিউনিসিয়া থেকে এই ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ইটালি যাওয়ার জন্য আমরা এই যে ভূমধ্যসাগরে আমাদের যে তরুণ প্রজন্মের যারা এই যে সলিল সমাধি হচ্ছে,
হ্যাঁ, এটাকেও কিন্তু আমাদের রোধ করতে হবে। এটা কিন্তু সকল কিছুর মূলেই কিন্তু আমাদের জাকির ভাই, বেকারত্ব। আমরা কি তাহলে এই ছিনতাইকারীর কবল থেকে আমরা না, কি অবশ্যই, বলছেন অবশ্যই, যে না, অবশ্যই, আমরা না, অবশ্যই। যদি আইনের দিকে আমরা একটু আমরা- যাই, আমরা- নিশ্চয়ই আপনি জানেন অ্যাসিড নিক্ষেপ এক সময় প্রবল আকারে বাংলাদেশে কিন্তু হতো, এখন কিন্তু সেটা শূন্যের কোটে নেমে এসেছে, একমাত্র আইন, কঠিন আইন, আপনি মৃত্যুদণ্ড দিয়েছেন নিশ্চয়ই জানেন। তা আমরা এই ছিনতাইকারীও কিন্তু ছিনতাই করতে গিয়ে অনেকেই মারা যাচ্ছে, আপনি ছুরি ঢুকিয়ে দিচ্ছে, গুলি করে ফেলছে, মারা যাচ্ছে, এখানেও কিন্তু মৃত্যুদণ্ড হচ্ছে। বাট সে আইনটার সীমাবদ্ধতা বা প্রয়োগ বিষয়ে মানে আপনি কি মনে করছেন আসলে প্রয়োগটা এখন যদি আরো বিষয়টা- কঠিন হয় তাহলে আমরা হয়তো এটাকে মুক্তি, অন্যথায় তো এভাবেই চলতে আছে, না, চলতে বিষয় হলো থাকবে। যেমন ধরেন বাংলাদেশে যতগুলো চাঞ্চল্যকর মামলা আছে, এগুলোর জন্য আলাদা ট্রাইব্যুনাল আছে, তাই না? জি, জি। এখন আপনি আরেকটা জিনিস স্মরণ করে দিই, 2004 সালে যে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল, হ্যাঁ, এটাও কিন্তু ওইটার সাথে রিলেটেড, এবং বিএনপির কিন্তু এই ধরনের ইতিহাস আছে। বিএনপি কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু এগুলো লক্ষ্য করছেন, ঠিক আছে? আমি আশা করব যে আগামী যে অধিবেশনগুলি হবে, ওই সকল অধিবেশনের, সামনের অধিবেশনগুলিতে এই সকল বিষয়ে, এই এখনকার যে মাদক আগামীকাল থেকে আবার যে বাজেট বিষয় অধিবেশন বাজেট শুরু বিষয় হচ্ছে। এবং এরপরে যে অধিবেশন, এই অধিবেশনগুলিতে এই সকল আইন প্রণয়নের জন্য বাংলাদেশের অবশ্যই যারা এমপি আছেন, বিশেষত আমি বিএনপির এমপিদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই বিষয়ে সংসদে কথা বলুন, কথা বলে এই বিশেষত এই যে ইয়া আমাদের মাদক এবং আপনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই দুইটা বিষয়ে কঠোর আইন প্রণয়ন করা উচিত। এবং আমরা দেখেছি অ্যাসিড নিক্ষেপের কথা যেটা বলেছেন, খালেদা জিয়া যখন এটা মৃত্যুদণ্ড করলো, আরোপ করার পরে অ্যাসিড নিক্ষেপে কিন্তু আমরা একেবারেই মোটামুটি বলা যায় শূন্যের কোটায় চলে আসছে। আশা করি যে সামনের অধিবেশনগুলোতে এগুলো ভালো আসবে, আশা করতেছি। জি, বলছিলেন আসলে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যে অতীতের যে ভুল সিদ্ধান্তগুলো, এই দায়টা কে নেবে? আমরা দেখছি, দেখেন আপনি, যখনই আমরা একটা নতুন সরকার আসে পিছনের সেটাকে বলে, বাট সেটার কোনো সুরাহ বিচারের ব্যবস্থা কিন্তু হয়নি। তার কারণে আবার এই সরকার করবে, আগামী সরকার এসে সেটার আর কেউ দায় নেয়নি, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র। তো সেই যে সংস্কৃতি, আমরা কি পুরনো বন্দোবস্তের দিকেই আসলে এগোচ্ছে কিনা, কি মনে করছেন? পাশাপাশি একটা প্রশ্ন, যখনই যে সরকারে থাকে, যে কোনো ধরনের সরকারি পদক্ষেপ নিলে তাদের নেতাকর্মীরা এটাকে কষ্ট বোধ করে না, এটার কারণটা কি আসলে? আচ্ছা, আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই। জি, তারা কেন করে না? কারণ হচ্ছে তারা বিভিন্নভাবে সুবিধাভোগী। যেহেতু রাষ্ট্র যে পরিচালনা করে যে দল, সেই দলের যারা নেতাকর্মী, তারা যেহেতু বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধাটা পায়, যার কারণে কষ্টটা তারা ওইভাবে অনুভব করে না। কিন্তু মাস পিপল, একদম সাধারণ জনগণ যারা আছে, তারা কিন্তু আসলে কষ্টটা অনুভব করে। কারণ তাদের এখন দেখে, এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যে গার্মেন্টস গুলো সব বন্ধ হয়ে গেছে তাদের আমলে, গার্মেন্টস বন্ধ হয়েছে, বিভিন্ন কলকারখানা বন্ধ হয়েছে, যেগুলো আবার চালু করার জন্য চেষ্টা করছে। বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে ওইখানে কলকারখানা চালু করার জন্য বিশেষ প্রণোদনা দিবেন, এটা একটা ভালো উদ্যোগ। কারণ যদি আপনি ওই যে ভাই যেটা বললো যে কর্মসংস্থান যদি না থাকে, তাহলে কিন্তু এই সড়কে এই ধরনের সমস্যাটা আসবেই, ছিনতাইকারী বাড়বে, চোর বাড়বে, ডাকাত বাড়বে। সো কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, সৃষ্টি করার জন্য কলকারখানা, গার্মেন্টস, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে বেশি বেশি করে তৈরি করতে হবে এবং সেখানে সরকারের সুযোগ সুবিধা বাড়াতে হবে। আর বিগত সরকারের সময়ে যে ভুল সিদ্ধান্তগুলো ছিল, আপনি দেখেন কুইক রেন্টাল, এই কুইক রেন্টাল করে 1 লক্ষ কোটি টাকা নষ্ট করছে। এবং সামিট গ্রুপ আজকে সিঙ্গাপুরে, তারা বৃহত্তর, হ্যাঁ, সামিট গ্রুপ আজকে সিঙ্গাপুরে, আজিজ সাহেব তিনি ধনীদের তালিকায় 39 টাকা পাচার করে, 39তম। তাহলে এগুলো তো বিচার হতে হবে। যদি আপনি এগুলো বিচার না করেন, তাহলে এই ট্রেন্ডটা চলতেই থাকবে। বাংলাদেশে অন্যায় করবে, কিন্তু সেই অন্যায়ের যদি কোনো বিচার না হয়, তাহলে আরেকজন উৎসাহিত হবে এবং সে আরো মহা উৎসবে সেই অপরাধগুলো তৈরি করতে, তাই কিন্তু হচ্ছে, তাই সেটাই হচ্ছে। এবং সেজন্যই সরকারকে আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী, তার অবশ্যই প্রচেষ্টা আছে, তার ইচ্ছা আছে দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। আমরা সাধুবাদ জানাই। ইতিমধ্যে নিশ্চয়ই আপনাকে একটু জানিয়ে রাখি, ইতিমধ্যে সরকার 10টি দেশের সাথে অর্থ যে পাচার করে সেটা যেন ফিরিয়ে আনতে পারে, সেজন্য 10টি দেশের সাথে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে, যেটা বিগত সালে, গত 55 বছরকে হয়নি আসলে। গত 17 বছরে
বছরেই 234 বিলিয়ন কিন্তু বিদেশে পাচার হয়েছে। জি হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ, এর সাথে আমি যেটা বললাম যে সরকার এই যে কলকারখানাগুলো চালু করার জন্য একটা বিশেষ প্রণোদনা প্যাকেজ দিচ্ছে, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অবশ্যই বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আছে, কিন্তু তার দক্ষ টিমটা থাকা লাগবে। যে আপনার পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী, তিনি হঠাৎ করে পদত্যাগ করলেন, এইগুলো কিন্তু ভালো কোনো উদাহরণ না। মাত্র 3 মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন, এবং আরো শোনা যাচ্ছে যে কয়েকজন মন্ত্রীকে হয়তো বা সরিয়ে দেওয়া হবে। আবার আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, বিরতির পরে এই বিষয়ে আসলে আমরা জানবো, আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছে এই বিষয়ে জানবো। দর্শক, আপনারা দেখছেন বিদ্যুৎ ও জ্বালানি সংকট বনাম মূল্যবৃদ্ধি, সমাধান আসলে কোন পথে। দুজন অতিথি কথা বলছেন, আমাদের সাথে আছেন আব্দুল কাদের, মহাসচিব বাংলাদেশ পিপলস পার্টি, আছেন জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক তাঁতি দল কেন্দ্রীয় কমিটি। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম এন্টারটিভি নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আজকে আমরা কথা বলছি বিদ্যুৎ জ্বালানি সংকট বনাম মূল্যবৃদ্ধি, সমাধান কোন পথে। দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন, আমাদের সাথে আছেন আব্দুল কাদের, মহাসচিব বাংলাদেশ পিপলস পার্টি, আছেন জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক তাঁতি দল কেন্দ্রীয় কমিটি। আমি একটু যেতে চাই জাহাঙ্গীর আলম আপনার কাছে। বিরতির আগে কথা বলছিলেন দীপেন দেওয়ান, নিশ্চয়ই আপনি জানেন, পার্বত্য বিষয়ক মন্ত্রী, তিনি 3 মাসের মাথায় আসলে পদত্যাগ করেছেন। এই পদত্যাগে ঘিরে সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের গুঞ্জন আছে। আপনি কি মনে করছেন আসলে এই যে পদত্যাগ একটা সরকারের, মানে এটা কি এক ধরনের কোনো সুযোগ সৃষ্টি হচ্ছে, না আসলে ব্যর্থতা? কি মনে করছেন এই বিষয়টিকে? আসলে আমি আসলে কোনো সুযোগ বা ব্যর্থতা আমি কিছুই দেখি না। এটা একটা সরকার যখন রান করে, সরকার রান করলে সরকারের অনেক নীতি থাকে। ধরেন আমার একটা নীতি আছে, সরকারের একটা নীতি থাকে, সেই নীতিটা যদি আমি কোনো মন্ত্রী বা কোনো সংশ্লিষ্ট কর্মকর্তা বাস্তবায়ন করতে অনীহা বা তার কোনো থাকে, বার থাকে, তাহলে সরকার চাইলে সেটা করতে পারে। এটা একটা গতানুগতিক বিষয়। এটা সারা বিশ্বের সরকারগুলো পরিচালনা করতে গিয়ে এরকম অনেকেই পদত্যাগ করেন, আবার অনেক সময় সরকারই তাদেরকে পদত্যাগ করায়। এটা তাদের সরকারের মানে পরিচালনা করতে গিয়ে যে সকল ঘাত প্রতিঘাতের প্রতিফলন ছাড়া আমি কিছু মনে করি না। এটা আমি কোনো সিগনিফিকেন্ট কোনো কিছু। সম্প্রতি জাহাঙ্গীর আলম, চট্টগ্রামে আপনি দেখেছেন, আরো বিভিন্ন জেলায়, ঢাকাতেও বিভিন্ন জায়গায় ছাত্র লীগের বা আওয়ামী লীগের জটিকা মিছিল দেখছি। আসলে এটি রাজনীতিতে আসলে কি বার্তা দিচ্ছে বলে মনে করছেন? আসলে এটা বার্তাটা আমি মনে করি, এবং অনেকাংশে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মতান্তরে আছে, আপনারাই সুযোগ করে দিচ্ছেন তাদেরকে, আবার একদিকে নিষিদ্ধ, অন্যদিকে তাদেরকে সুযোগ করে দিচ্ছেন। আসলে না, যেটা বলা হচ্ছে সুযোগ করে দিচ্ছে বিএনপি, এটা এমন কিছু না। এটা আসলে যেহেতু আপনার গত যে ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন যে তাদের ভোটের জন্য অনেকেই কান্নাকাটি করেছেন, কারা কি করেছেন, অনেকে বেহেশতের টিকিট বিক্রি করেছেন, এটাও আমরা দেখেছি। এবং বিভিন্নভাবে আকৃষ্ট করার জন্য চেষ্টা করেছেন। হ্যাঁ, এটা একটা যে ভোটের রাজনীতিতে এটা হয়ে থাকে। আচ্ছা, যাওয়ার পরে এখন যে কথাটা বলা হচ্ছে বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে বিএনপির উপরে দায় চাপানোটা আমি অন্যায় মনে করি। কারণ তারা বাংলাদেশেরই একটা অংশ, তারা বাংলাদেশের একটা বৃহৎ সংগঠন, যদিও তারা এখন নিষিদ্ধ আছে, কিন্তু তাদের যে কর্মী বাহিনী তারা কিন্তু মাঠে রয়ে গিয়েছে। এখন এই কর্মী বাহিনীকে আমরা তো মানে যারা অপরাধী তাদের বিচারটা হচ্ছে এবং সঠিক বিচারটা মানুষ চায়, এবং সেটা হচ্ছে। এবং আমরা তো এটা কোনো স্বৈরাচারী সরকার না, আমরা তো তাদেরকে ধরে ক্রস ফায়ার দিতে পারি না, তাদেরকে তো আমরা গুম করে দিতে পারি না। কারণ এখন এই স্বৈরাচারী সরকারের যে সকল ব্যবস্থাগুলো ছিল তার বিরুদ্ধে কিন্তু জনগণ ভোট দিয়েছে, বিএনপিকে দিয়েছে। তো বিএনপি তো এই কাজগুলি করতে পারে না। এখন তাদের যে ওভারফ্লো হচ্ছে, এইটা বিএনপি সরকারের অবশ্যই দৃষ্টিতে আছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যদি তারা কোনো ব্যাঘাত সৃষ্টি করে, অবশ্যই এই সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যতদিন পর্যন্ত না আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তারা কোনো হস্তক্ষেপ করছে, ততদিন পর্যন্ত আমি মনে করি যে তারা হয়তো এরকম ঝটিকা মিছিল করে পার পেয়ে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে আমি এখানে দোষের কিছু তেমন একটা বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, এগুলো তো কিছুটা আসলে দায়ী। আসলে আপনি কি সাধারণত একটু যে জিনিসটা একটু আগে বললেন আব্দুল কাদেরও, সরকারে যখন থাকে, মানে আপনারা এখন সরকারে আছেন, সরকার যদি বিদ্যুৎ দাম বাড়ায়, জ্বালানি তেলের দাম বাড়ায়, দ্রব্যমূল্যের দাম বাড়ায়, ট্যাক্স বসায়, মানে আপনাদের উপর এটা খুব বেশি লাগে না, আপনারা এটার মানে পক্ষে নিচ্ছেন।
মানে এটার কারণটা কি আসলে, যেটা বলছেন যে সুবিধা ভোগ করেন বলে, সুবিধা পান বলে আপনাদের গায়ে আসলে লাগে না, এটা এই বিষয়টা কি? আসলে বাংলাদেশে যে রাজনীতি, সেই রাজনীতির কারণে হয়তো কাদের ভাই বলছেন, রাজনৈতিক যে পরম্পরা আমরা দেখে আসছি, সেই পরম্পরার কারণে বলেছেন। তো আমি মনে করি যে আসলে এই বিএনপির এই সরকারটা অন্যান্য সরকারের মতো নয়। আপনারা জানেন বিএনপির প্রায় 100 দিনের উপরে হয়ে গেছে, এখনো অনেক আমাদের কর্মী আছে, আমি গ্রামে গিয়েছি দেখেছি, তারা আসলে খুবই কষ্টকর অবস্থায় আছে। এবং এই যে বিদ্যুতের মূল্যবৃদ্ধি, তাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, এতে কিন্তু তারাও মানে ইয়ে হবে, ভালোভাবে কষ্ট পাবে। কিন্তু যেহেতু তারা একটা সংগঠনের সাথে আছে, আছে, তারা অনেক সময় অনেক কথা বলে না, এটা ঠিক আছে, এটা আপনি কথা সংগঠনের কি সকল কিছু মানে আপনার অনৈতিক হলেও চাপিয়ে দিলেও কি সেটাকে সংগঠন করার কারণে সেটাকে মেনে নিতে হবে? বিএনপির কর্মী হিসেবে আমি অন্তত এটা করি না। আমি যেমন গত বিএনপির আমলে কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রতিবাদ করেছি, দলের সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা কিন্তু আওয়ামী লীগের কর্মীর মতো না, আওয়ামী লীগের নেতা কর্মীদের মতো না। আমরা কিন্তু সরকার যদি কোনো অন্যায় করে আমরা অবশ্যই তার প্রতিবাদ করবো, এবং এই প্রতিবাদটা জারি রাখা উচিত। এবং এই প্রতিবাদ জারি ছিল না বলে কিন্তু আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছিল এবং তাদেরকে পালিয়ে যেতে হয়েছিল। এবং তাদের ইন্ডিয়া আছে, মামার বাড়ি আছে, তারা ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমাদের কিন্তু কোনো মামার বাড়ি নেই, আমাদের বহির্বিশ্বে কোনো পররাষ্ট্রনীতিতে আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু আছে, এটা আমরা বারবারই বলি। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। তা আমরা সেই কথার আলোকে আমরা এই দেশে আমরা সুশাসন দিতে চাই, এবং সুশাসন দিয়ে আমরা জনগণের মাঝে থাকতে চাই, আমরা পালিয়ে যেতে চাই না। এবং সেই কারণেই বিএনপির নেতাকর্মী আজকে এই যে এত দুরবস্থায় আছে, তারপরও তারা কোনো কথা বলছে না, তারা টু শব্দ করছে না, তারা সবকিছুই মেনে নিচ্ছে, তারেক রহমানের নেতৃত্বকে মেনে নিচ্ছে। ধন্যবাদ জাহাঙ্গীর আলম, আমরা আপনার কাছে আসবো। একটু যেতে চাই জনাব আব্দুল কাদের আপনার কাছে। প্রত্যাশা যে 1400 মানুষের যে মৃত্যুর মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নিশ্চয়ই আপনি গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানের একজন সম্মুখসারী যোদ্ধাই আপনাকে দেখেছি। আপনি কি মনে করছেন যে যে প্রত্যাশা ছিল আমরা সেই প্রত্যাশিত সরকার পেয়েছি আসলে? না, দেখেন, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে বর্তমান যে সরকার প্রধান জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আসলে কার সন্তান? তিনি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতির সন্তান, তিনি 3 বারের প্রধানমন্ত্রীর সন্তান। অতএব তার তো আসলে রাষ্ট্র চালানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা ব্যাপক, রক্তের মধ্যে আছে। ইভেন বাংলাদেশের বোধহয় ওনার চাইতে লাকি আর কেউ নাই যে এইভাবে রাষ্ট্র ক্ষমতার সাথে সম্পৃক্ত থাকা। অর্থাৎ তার কাছ থেকে কিন্তু আমরা অবশ্যই আমাদের এক্সপেকটেশন অনেক অনেক বেশি। যে 1400 লোক নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আপনি আজকে রাষ্ট্র ক্ষমতায় এসছেন, আপনি আজকে প্রধানমন্ত্রী, আপনার কিন্তু সেটা মাথায় রাখতে হবে যে জনগণকে কিভাবে আমি ভালো রাখবো। আজকে বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছেন, গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছেন, জ্বালানি তেলের দাম বাড়াচ্ছেন, এই লাইন ধরছে আপনার হাজার হাজার লোক সারা রাত লাইন ধরে হচ্ছে সে জ্বালানি তেল নিচ্ছে, আবার এটা সিন্ডিকেট করছেন। এভাবে করে তো আসলে রাষ্ট্র পরিচালনা করলে জনগণ, এই যে 1400 জন যে শহীদ হলেন, এই যে লাশের উপর আপনি এই রাষ্ট্র ক্ষমতায় আসছেন, এইটা কিন্তু আপনার বুমেরাং হয়ে যাবে যদি আপনি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে ব্যর্থ হন। আমরা আশা করব যে তিনি তার যে জায়গা, সেই দায়িত্বের জায়গা থেকে অবশ্যই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করবেন এবং জনগণকে ভালো রাখবেন। আমার এই ভাই বললেন যে আপনার এই যে আওয়ামী লীগের কথা আসলো এখানে, আপনি দেখেন আমরা তো আসলে সুশাসনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। শেখ হাসিনার সময় সুশাসন ছিল না, বিএনপির প্রচুর মানুষকে তারা মামলা হামলা দিয়ে, আপনার এমনও আছে বিএনপির এমন এমন নেতা আছে যাদের বিরুদ্ধে 1000 মামলা হয়েছে, 500-700 মামলা হয়েছে। এই যে রাজনৈতিক মামলা, হয়রানিমূলক মামলা, এগুলো একদম ভুয়া মামলা, কিন্তু মানুষকে অনেক বেশি ভোগান্তিতে পোহাতে হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মী আছে যারা কিনা বাড়ি যেতে পারে নাই 10 বছর, 12 বছর, 15 বছর, এই ধান খেতে থাকতে হয়েছে, এই ঢাকা শহরে রিক্সা চালাতে হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপ করে কেঁদে একবার বলেছিলেন যে আমার এক কর্মী সে রিক্সা চালায়। হ্যাঁ, এখন যদি সেই ট্রেনটা চালু হয় তাহলে তো সমস্যা। আমরা আইনে শাসন চাই, সুশাসন চাই। আপনার যে প্রকৃত অপরাধী তার বিচার হবেই, এবং যে অপরাধী না তার উপরে আপনি মামলা হামলা করেন না। এই যে সেদিন দেখলাম একটা গ্রামে এক মহিলা সে ভিডিও করছে যে তুমি ভোটের আগে এক ছাত্র দলের ছেলের বিরুদ্ধে একটা ভিডিও কল দেখলাম, ব্যাপক ভাইরাল, যে তুমি নির্বাচনে আগে আমার কাছে আসছো, এসে বলছো যে ভাবি ভোটটা আমাকে দিতে হবে, আর নির্বাচনের পরে গিয়ে আমরা হয়ে গেছি মাদক ব্যবসায়ী। হ্যাঁ, আমার ঘর দর তুমি ভাঙচুর করছো। এগুলো কিন্তু ঠিক না।
এই 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 কাজ করলে তো সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে না। বিএনপির হাইকমান্ডকে এই জিনিসটা দেখতে হবে যে জেলা উপজেলা একদম স্থানীয় পর্যায়ে যেন একটা নিরপরাধ মানুষ সে যেন দুর্যোগের শিকার না হয়, সে যেন প্রতিহিংসার শিকার না হয়। আর প্রতিহিংসা যদি চলতেই থাকে, শুনেন আওয়ামী লীগ আর বিএনপি এরা বৃহৎ রাজনৈতিক দল, আপনি যত যাই বলেন না কেন আওয়ামী লীগ একদম জঘন্যভাবে পরাজিত হয়ে এই রাষ্ট্র ক্ষমতা থেকে সরে গিয়েছে, কিন্তু এর মানে এই না যে তাদের একেবারে ধ্বংস হয়ে গেছে। আবার ওই যে এই সরকারের ব্যর্থতার কারণে কিন্তু তাদের প্রচার আরো বাড়বে। আপনি গত দুদিনের কথা দেখেন, গতকালকে নোয়াখালীতে একটা সামান্য ওয়ার্ডে হাজার হাজার মানুষের মিছিল হয়েছে। আজকে কোটালীপাড়ায় দেখলাম সকালবেলা হাজার হাজার মানুষের মিছিল হয়েছে। তার মানে মিছিল বাড়ছে, এই আকার বাড়ছে। আপনি যত ব্যর্থ হবেন তত কিন্তু তাদের আকার বাড়তে থাকবে। এই জন্য আপনাকে ব্যর্থ হতে হবে না, এই জন্য ব্যর্থ হওয়া যাবে না। আপনাকে অবশ্যই সফল হতে হবে, জনগণের জন্য, মানুষের জন্য কাজ করতে হবে। জাহাঙ্গীর আলম, যেটি আসলে বলছিলেন সুশাসনের কোনো আসলে ব্যত্যয় ঘটলে যে অনেক ধরনের কিছু হতে পারে, আপনার কাছে আমাদের এইরকমই একটি বক্তব্য দিয়েছেন আপনার ঢাকা উত্তরের জামায়াতের আমির সেলিম উদ্দিন। তিনি বলছেন ইসলামী ব্যাংককে কেন্দ্র করে আরেকটি 5ই আগস্ট ঘটে যেতে পারে। নিশ্চয়ই জানেন গত কয়েকদিন যাবত ইসলামী ব্যাংকের গ্রাহকদের একটা আপত্তি, বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তাকে নিয়োগ না দেওয়ার জন্য। তিনি এসালমের নিয়োগকৃত, তিনি যখন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর ছিলেন তখন তার হাত দিয়েই বাংলাদেশের বল চুরির ঘটনা ঘটেছে। একটা ইসলামী ব্যাংক একটা প্রসিদ্ধ ব্যাংক ছিল, নিশ্চয়ই আপনি জানেন। 16 সালের পরে পুরো ব্যাংকটিকে একেবারে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখনকার সরকারও সেই দিকে পা বাড়াচ্ছে কিনা আসলে, এবং হুঙ্কার দিচ্ছেন সেলিম উদ্দিন এটাকে কেন্দ্র করে আরেকটি 5ই আগস্ট হতে পারে। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? না, আসলে যে বিষয়টা, এটা একটা আর্থিক প্রতিষ্ঠান, তাই না? এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না। ওনার হুঙ্কারটা কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং প্রতিষ্ঠানকে বাঁচাতে গিয়ে এটা প্রতিষ্ঠানকে বাঁচাতে এই হুঙ্কারটা যদি জনগণ, সচেতন জনগণ, তারা যদি মনে করে এটা রাজনৈতিক দলের একটা আর্থিক প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠন, তাহলে কিন্তু এইটার প্রতি মানুষের যে আস্থা, ব্যাংকের ব্যবসাটা হলো সম্পূর্ণ গ্রাহকের আস্থার উপরে নির্ভর করে। শুধু অনেক টাকা আছে, অনেক জাঁকজমকপূর্ণ বা অন্য কিছু দিয়ে হয় না কিন্তু ব্যাংকের ব্যবসাটা। ব্যাংকের টোটাল ব্যবসাটা হলো গ্রাহকের আস্থা। এখন ওনাদের যে কথাগুলো এবং ওনাদের যে ভাষা, এটা দিয়ে আপনি 5ই আগস্ট আপনার সংগঠিত করবেন আরেকটা, এটা আসলে একদম অমূলক বিষয়। এবং এই ধরনের কথা বলে ইসলামী ব্যাংকে ওনারা আরো নষ্ট করছেন, আরো ধ্বংস করতেছেন। কিন্তু আমরা তো দেখেছি 16 সালের আগ পর্যন্ত যখন তাদের হাতে ছিল, অর্থাৎ তাদের লোকজন বেশি ছিল, তখন তো এই ব্যাংকটি বিশ্বসেরা হয়েছে। এখনো তাদের হাতে আছে, এখনো তাদেরই হাতে আছে। মাঝে শুধু এসালম এসে তার ওই ফটিকছড়ি না কোন এলাকার এখনো তো আপনি কি মনে করেন এই যে ছাঁটাই করা হয়েছে, এখন যিনি চেয়ারম্যান আছেন খুরশিদ আলম, আপনি কি মনে করছেন না উনি যখন বাংলাদেশ ব্যাংকে ছিল, এই ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকা যখন পাচার হয়েছে, এসালম নামে বেনামে চটপটির দোকানে ঋণ নিয়ে যখন ধ্বংস করছে, খুরশিদ আলম কি তখন দেখেননি তাদের দায়িত্বটা কি ছিল? তিনি ব্যর্থ কিনা তাকেই আবার ইসলামী ব্যাংকে দেওয়া হলো। এটিকে না করলে সরকার অন্য কিছু করলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই এটা যেহেতু উনি একজন বিতর্কিত বা ওনার ব্যাপারে সমালোচনা আছে, তো সেই ক্ষেত্রে ওনাকে অ্যাভয়েড করলে মনে হয় ভালো হতো। কারণ এখানে তো বাংলাদেশ ব্যাংকে আরও অনেক মেধাসম্পন্ন এবং ক্লিন ইমেজের অনেক অফিসার আছেন, তাদেরকে দিলে ভালো হতো আমি মনে করি। কিন্তু এখানে হয়তো সরকারের কোনো প্ল্যান আছে আমি মনে করি। এবং আপনারা জানেন যে নতুন বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর এসেছেন, উনি একজন কিন্তু ব্যবসায়ী মানুষ, পুরোপুরি ব্যবসায়ী মানুষ উনি এসেছেন। এবং আপনারা জানেন তিনিও ঋণ খেলাপি, নিজেই ঋণ খেলাপি না, একজন ব্যবসা করতে গেলে। এবং বর্তমান এখন যে চেয়ারম্যান, এখন যে ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান, তার স্ত্রীও ঋণ খেলাপি। আমি বলি এখানে আমরা মনে করি যে একটা ব্যবসায় যদি কেউ ঋণ নিয়ে থাকে, তাহলে সে মনে একটা অন্যায় করেছে। ঋণ নেওয়া, ঋণ খেলাপি এক জিনিস নয়। নিশ্চয়ই দুই ধরনের ঋণ আছে, একটা হলো নিয়মিত আর একটা অনিয়মিত। জি, কেউ অনিয়মিত হয়েছে কিনা, অনিয়মিত হওয়ার পরে সে তার এই লোনটা রিশিডিউল করেছে কিনা। রিশিডিউলের একটা সিস্টেম আছে, 2% বা 1% টাকা দিয়ে ব্যাংকে জমা দিয়ে ব্যাংক এই লোনকে কিন্তু আপনার নিয়মিত করা যায়। তো একজন ব্যবসায়ী যখন ব্যবসা করতে গিয়ে অনেক সময় সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এবং গার্মেন্টস ব্যবসার সাথে আমি কিছুটা ইনভলভ আছি, এখনও আছি। আমি জানি এই ব্যবসাটা কত ভালনারেবল, কারণ এটা আপনার টোটাল বিজনেসটা আপনি বৈদেশিক নির্ভর। ধরেন আপনি একটা মাল তৈরি করেছেন, ওনার একটা বায়ার একটা স্পেসিফিকেশন আছে, কোনো একটা স্পেসিফিকেশনে গিয়ে সামান্য একটু ত্রুটি হয়েছে, বায়ার বললো আমি মালটা নেবো না। দেখা গেলো এখানে 5 কোটি টাকার মাল আছে। এই 5 কোটি টাকার এগেইনস্টে ওই গার্মেন্টস মালিক দেখা 4 কোটি টাকার কাঁচা মাল এনে এই 5 কোটি টাকার মাল উৎপাদন করেছে, তার এখানে গ্রস প্রফিট আছে 1 কোটি টাকা। ঠিক আছে, তো এখন কোনো কারণে মালটা নেই না, সে কিন্তু এখানে
ঋণ নিয়ে কিন্তু এখন সে ফাঁদে পড়ে গেল। ফাঁদে এখন পড়ে এখান থেকে কিন্তু সে অনিয়মিত হতে পারে। হ্যাঁ, আমরা সবাইকে আবার যে সকল মানে শিল্পপতিরা থাকে, আমাদের শিল্পপতিদেরকে বিবেচনা করতে হবে সে কি ইচ্ছাকৃতভাবে সে খেলাপি হয়েছে না অনিচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছে। আমরা যদি সবাইকে একই পাল্লা করি, তাহলে যারা অ্যাকচুয়ালি বিজনেসে এসে অনিচ্ছাকৃতভাবে কোনো বৈদেশিক সমস্যার কারণে, বাইরের সমস্যার কারণে খেলাপি হয়ে গেছে এবং যে টাকা পাচার করেছে, আমরা দুইজনকে যদি একই পাল্লায় মাপি তাহলে হবে না। তো যাই হোক, উনিও একজন ব্যবসায়ী, ওনার এরকম অনিয়মিত ছিল, উনি নিয়মিত করেছেন। করার পরে উনি আপনারা জানেন প্রায় মনে হয় এটা 20,000 কোটি টাকা, তাই না? 20,000 কোটি টাকা একটা ফান্ড গঠন করেছেন। নতুন না, 20,000 কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ। না না, সেটা না, উনি এই গার্মেন্টসের জন্য যে সকল গার্মেন্টস না মানে যে সকল শিল্প রুগ্ন অবস্থায় আছে আরেকটা ইয়া দিচ্ছে গভর্নমেন্ট, একটা ফান্ড দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে, এই ফান্ডটা দিচ্ছে এবং এটা 7% ইন্টারেস্টে দিচ্ছে, যেটা আপনি মনে করেন নরমালি লেগে 15 থেকে 16% লাগে। এই 7% ইন্টারেস্ট দিচ্ছে কেন? এই যারা শিল্পগুলো বাঁচাতে, যারা রুগ্ন অবস্থায় আছে বা চালাতে পারছে না ঠিকমতো, তাদেরকে আবার শিল্পগুলো গড়ে তুলে, ধরেন এখানে কর্মসংস্থানের একটা বিরাট বিষয় আছে, কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক এখানে ইনভলভ থাকবে। তাহলে এই যে একজন সরকার, আমরা ব্যবসায়ী লোক গভর্নর হয়েছে, আমরা এটা নিয়ে অনেক সমালোচনা করেছি। উনি যেহেতু বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলো সকলেই ব্যবসা নির্ভর, কিন্তু আপনার ব্যবসা না হলে কিন্তু আপনার এই ব্যাংকগুলো তাদের বিজনেস হবে না। বাংলাদেশ ব্যাংকও তার যে নীতি, সেই নীতি বাস্তবায়ন করতে হলে এই ব্যবসায়ী লোক ছাড়া আসলে এটা বিকল্প থাকে না আসলে। তো এখন যে ইয়েগুলো হচ্ছে, কারণ একজন ব্যবসায়ী যে সে তার ব্যবসা করতে গিয়ে ঘাত প্রতিঘাতের সম্মুখীন হচ্ছে, উনি কিন্তু ওইভাবে তার নীতিগুলো প্রণয়ন করতে পারছেন। তো যাই হোক, আমরা আশা করি যে ইসলামী ব্যাংকের যে বিষয় আপনি বলছেন, তো যে সেলিমউদ্দিন সাহেবের কথা বলছেন আপনি, তো সেলিমউদ্দিন সাহেবের কথাটা আমার যৌক্তিক মনে হয়নি এই কারণে, কারণ একটা আর্থিক প্রতিষ্ঠান, এই কথাটা আমি আবারও বলছি, এটা ব্যাংক গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে একটা ব্যাংক পরিচালিত হয়। কিন্তু এখন তারা যেভাবে আন্দোলন করছে রাস্তায়, সবই জামাত ইসলামের লোক। তাদের হোয়াটসঅ্যাপের আমি দেখেছি, ফেসবুকে আমি এটা খুব সম্ভবত জুলকারনাইন সাহের ভাই একটা দিচ্ছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ, কথোপকথন মেসেজ না, মানে তাদের আবার গ্রুপ আছে, জামাত ইসলামের গ্রুপ আছে, তারা গ্রুপে মেসেজটা দিয়েছেন, ওইটার আবার স্ক্রিনশটটা ফেসবুকে আসছে। এরকম বলা হয়েছে যে তাদেরকে নেতাকর্মীদেরকে থানা ওয়াইজ প্রতি থানার থেকে 50 জন করে ব্যাংকের সামনে থাকার জন্য। এটা তো রাজনৈতিক বোঝা যাচ্ছে। তা এখন একটা ব্যাংকে তার নিয়ম অনুযায়ী চলতে দিতে হবে, সরকারের যে নীতি আছে সেই নীতি অনুযায়ী চলতে দিতে হবে, কারণ এই নীতির বাইরে তো ইসলামী ব্যাংক না, তাই না? তা এখন ওনারা যেভাবে চাচ্ছেন সেভাবে তো হবে না। ধন্যবাদ জাহাঙ্গীর আলম। জনাব আব্দুল কাদের যে কথাটি আলোচনা করছিলেন জাহাঙ্গীর আলম, আসলে এস আলমের ব্যাংক লুটের যে পরামর্শক ছিলেন তিনি হচ্ছেন আপনার এই খুরশিদ আলম, যিনি এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা যে বাংলাদেশ ব্যাংকের বল্ট লুটের কথা শুনেছি, নিশ্চয়ই সরকার সেটার বিচার ব্যবস্থা নেয়নি। সেই সময় যারা অফিসার ছিলেন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছিলেন, তাদের বিচার আওতায় না এনে সরকার আরও তাদেরকে আপনার কি বলে বিভিন্ন জায়গায় বসাচ্ছে, পদোন্নতি দিচ্ছে। এতে করে যে বিচারের ট্রেন্ড চালু হচ্ছে, আমরা কি আসলে আজকে যদি তাদের বিচার না হয়, তাহলে আগামী দিনে এইরকম আরো চুরির ঘটনা ঘটবে। কিন্তু তো সেই একই দিকে বন্দোবস্ত হচ্ছে কিনা আসলে না। এই এস আলম একজন কুখ্যাত ব্যবসায়ী, সে বাংলাদেশকে একদম চুষে খেয়ে ফেলছে, বাংলাদেশ থেকে প্রচুর টাকা তার পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, এবং ব্যাংক খাতকে ধ্বংস তো এস আলম করেছে, কারণ তার হাতে 4-5টা ব্যাংক ছিল, প্রতিটা ব্যাংককে সে নাজুক করে দিচ্ছে, শেষ করে ফেলেছে। এখন এই ওনার যারা পরামর্শদাতা, সেই খুরশিদ আলম যদি ইসলামী ব্যাংকের মতো একটা স্বনামধন্য ব্যাংকের চেয়ারম্যান হয়, সেটি অবশ্যই অনভিপ্রেত। সরকার বা বাংলাদেশ ব্যাংক যদি কাউকে নিয়োগ দেয়, অবশ্যই বিতর্কিত ব্যক্তিদেরকে অ্যাভয়েড করে নিয়োগ দেওয়া উচিত। ইসলামী ব্যাংক তার যে লক্ষ লক্ষ গ্রাহক, সেই গ্রাহকের আস্থা কিন্তু তাকে মেনে নিয়েই এমন একজনকে নিয়োগ করতে হবে যে কিনা ইসলামী ব্যাংকটাকে সম্প্রসার করতে পারবে, এগিয়ে নিতে পারবে, এখান থেকে ঘুরে দাঁড়ানোর মতো। আপনি কোনো পলিটিক্সের মোটিভেটেড এমন কোন ব্যক্তিকে অ্যাভয়েড করে আপনি নিরপেক্ষ লোক দেন, যে কিনা বিতর্কিত না, যে কিনা দক্ষ একজন লোক। এখন জামাত ইসলাম যেটা বলছে, সেটিও যেমন বিতর্কের জায়গা আছে, যে তারা একেবারে পাচাগোজ ঘটায় ফেলবে একটা ব্যাংক কেন্দ্রিক ইস্যু নিয়ে, এটা যেমন একেবারেই অগ্রহণযোগ্য, ঠিক তেমনি খুরশিদ আলমের মতো বিতর্কিত ব্যক্তিরা যদি ব্যাংকে আবার বসে, তাহলে এস আলমরা আবারও বাংলাদেশে যে এস্টাবলিশ হবে, সেটার কিন্তু আমরা নজির দেখতে পাচ্ছি।
দেখতে পাচ্ছি। আমি একটু এই ব্যাপারে একটু আপনার প্লিজ ইন্টারাপ্ট করি। সেটা হলো ব্যাংক রেজুলেশন আইন যেটা হয়েছে, যেখানে আপনার এসালামের মতো যারা ঋণ খেলাপি আছে, যাদের ফেরত আসার একটা সম্ভাবনা ছিল, ওই আইনটা কিন্তু সংশোধন হচ্ছে এই নেক্সট ইয়াতে। ওই আইনটা সংশোধন হচ্ছে, কারণ এটা নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা হওয়াতে আমি জানি যে বিশ্বব্যাংকেরও একটা আপত্তি আছে এই আইনটা নিয়ে। এটা কিন্তু সংশোধন হচ্ছে। সুতরাং ওই যেটা নিয়ে আমরা স্পেকুলেট করছি যে তারা ফেরত আসার একটা ইয়ে আছে, মানে এখানে সম্ভাবনা আছে এই ব্যাংক রেজুলেশন আইনের কারণে। না, কিন্তু ফেরত আসতেছে যখন খুরশিদ আলমের মতো লোকজন যারা যে কিনা তার পরামর্শক ছিল, সে যদি এখন ব্যাংকের চেয়ারম্যান হয়, তাহলে তো তাদের তো সামনে আসা দরকার। দায়ভার কি তার উপরে বর্তায় না? এসালামের এই ঋণ খেলাপি, এই অর্থ পাচার এটা কি তার উপরে বর্তায়? 100% অবশ্যই যে ব্যাংক রেজুলেশন আইন নিয়ে যেটা একটা বিতর্কিত ধারার কারণে এটা বিতর্ক হয়েছে, সেই বিতর্কিত ধারাটা কিন্তু সংশোধন হচ্ছে। এটা কিন্তু আমি এটা একটা ভালো বিষয়, কিন্তু এটা ভালো বিষয়। এটা ঠিক আছে যেটা বলছেন ওইটা ব্যাপারে কিন্তু আমিও বলছি যে একজন সমালোচিত লোক, যার ব্যাপারে সমালোচনা আছে, তাকে এই সকল সেনসিটিভ জায়গায় পদায়ন করা আসলে ঠিক হয়নি। কারণ আমরা এটা ঠিক হয়নি। এটা আমি আশা করব। এবং ফলশ্রুতিতে কি দাঁড়িয়েছে আপনি দেখেন, ফলশ্রুতিতে দাঁড়িয়েছে গত 3 দিনে আপনার 2000 কোটি টাকা গ্রাহকরা তুলে নিয়ে গেছে অলরেডি ইসলামী ব্যাংক থেকে। ওইটা আমি বললাম যে এবং 11,000 অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। আস্থা এতে করে আমরা আরেকটা ব্যাংক কলাপসের দিকে আমরা যাচ্ছি। ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংকে আমরা আবার এটা হলো আস্থার যে বিষয়টা আছে, ব্যাংক গ্রাহকদের যদি আস্থা কমে যাবে তো অবশ্যই টাকা তুলে নেবে। নিশ্চয়ই 11,000 অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, 2000 কোটি টাকা তার তুলে নিয়ে গেছে। নিশ্চয়ই গ্রাহকদের আস্থা কমে গেছে, আস্থার ঘাটতি হয়েছে। সেই গ্রাহকরা আন্দোলন করছে হয়তো বিভিন্ন ফরম্যাটে। ওকে, আমরা আপনার একেবারে শেষ পর্যায়ে আছি অনুষ্ঠানের 30 সেকেন্ডে যদি বলেন, আসলে এই যে জ্বালানি তেল, আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, সকল কিছু মিলিয়ে এই পর্যায়ে সরকার হয়তো বিদেশ থেকে বিশ্ব ব্যাংকের লোন পাওয়ার জন্যই হয়তো বা এই তেলের দাম বাড়াচ্ছে, বিদ্যুৎ দাম, এতে করে জনগণের যে ভোগান্তি, এটা মাথায় আসলে সরকারের আছে কিনা, আসলে বা কি উদ্যোগ নিতে পারে বলে মনে করছেন? আসলে না, সরকারকে বিকল্প পদ্ধতি চিন্তা করতে হবে। যেমন আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, যে কিনা অর্থমন্ত্রী, তিনি কিন্তু গত 2 সপ্তাহ আগে একটা কথা বলেছিলেন যে আমরা বিদেশ থেকে আর লোন নিব না, আমরা IMF এর মতো এই ধরনের চুক্তির মধ্যে গিয়ে লোন নিব না। তাহলে আপনি আবার কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছেন? তার মানে হচ্ছে আপনাদের মুখে এক আর ইমপ্লিমেন্টেশনে কিন্তু আরেক, পলিসির দিক থেকে কিন্তু আরেক। এই পলিসি করে জনগণকে ধোঁকা দিলে কিন্তু জনগণ আগের মতো জনগণ নাই। জনগণ এখন সব বুঝে। আমি প্রায় এক কথা বলি যে জনগণ নাও ইট ইজ ভেরি স্মার্ট, কিন্তু আপনি যদি জনগণকে বোকা ভাবেন তাহলে কিন্তু দেশ পরিচালনা করতে পারবেন না। জনগণ যে কোনো মুহূর্তে কিন্তু আবার রাজপথে নামবে যদি তার স্বার্থে আঘাত হানে। আপনি কি মনে করছেন? আমি মনে করছি আমাদের আজকে যে আলোচনাটা আছে, সেই আলোচনায় কিছু বিষয় রয়ে গেছে। আমি একটু সংক্ষেপে বলি। যেমন আমি ধর্ষণের যে বিষয়টা আসছিল, এখানে ধর্ষণের বিষয়টাকে আমি একটা সামাজিক ব্যাধি হিসেবে মনে করি, এবং এই সামাজিক ব্যাধি যদি আমাদের করতে হয়, ঠিক করতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু সামাজিকভাবে সচেতন হতে হবে, এবং সরকারের পক্ষ থেকে ওই যেটা বললাম ধর্ষণের বিরুদ্ধে আইন পরিবর্তন করতে হবে। সরকার আন্তরিক কিনা, আপনি কি মনে করছেন সরকার কি আন্তরিক কিনা? 100% আন্তরিক আছে। এবং আপনার এই ব্যাপারে আমি বলি যে বিএনপি যে নির্বাচনী ইশতেহারের কথা, এটা একটু বলতে হয় আপনাকে, যে বিএনপি 100 দিনের যে ইয়েগুলো আছে, সেই 100 দিনের ইয়েতে আসে বিএনপি তার নির্বাচনী ইশতেহারের অধিকাংশগুলি যেগুলি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আছে, এগুলো কিন্তু আপনার আলোচিত। এগুলি আমি আর বলতেছি না, যেহেতু সময় একদম শেষের দিকে। আচ্ছা, স্বাস্থ্য খাতে যে হামের যে বিষয়টা, এই হামের টিকার ক্ষেত্রে আমাদের গত ইউনূস সরকার মানে অত্যন্ত অবহেলা এবং অত্যন্ত মানে কি বলবো অন্যায় একটা কাজ করেছেন। তারা হামের টিকার বিষয়ে মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওনাদেরকে বলেছিল যে হামের টিকা আপনারা নেন, কিন্তু কোনো একটা কারণে, কি কারণে যেন হামের টিকাটা যথাসময়ে আনলেন না, এটা একটা মানে বিশাল বিস্ময়ের বিষয়। এখন হামের টিকা দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই হামের টিকাটা আপনার কার্যকর হতে কিন্তু একটা সময় লাগে। হ্যাঁ, তো এই কার্যকরের যে ইন্টারিম পিরিয়ডটা আছে, ইন্টারিম পিরিয়ডে এখন আমাদের বাচ্চারা, এখন শিশুরা মারা যাচ্ছে, ঠিক আছে, সকল কিছু। এবং আপনার কুইক রেন্টালের যে বিষয়টা আসছে, কুইক রেন্টালের এটা কিন্তু পর্যালোচনা হচ্ছে। গত ইউনূস সরকার কিন্তু একটা পর্যালোচনা করেছেন, এখন এই বিএনপি আসার পরে এই কুইক রেন্টাল নিয়ে আরেকটা পর্যালোচনা হচ্ছে। এখানে 50%, 60% করে আপনার ক্যাপাসিটি চার্জ বাড়তি আছে। হ্যাঁ, এগুলো দেখা হচ্ছে। এখন সকল কিছুর পরে সর্বশেষ কথা হলো, এই বাংলাদেশে এখন যে অর্থনীতি, অত্যন্ত ভঙ্গুর একটা অর্থনীতি, ঠিক আছে, এই ভঙ্গুর অর্থনীতির আপনার এই মানে রাবারের মতো, এদিকে টান দিলে ওদিকে ছোট হয়ে যাচ্ছে, ওদিকে টান দিলে ওদিকে ছোট হয়ে যাচ্ছে। আর তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী এবং আপনার ওনার আচার ব্যবহার এবং ওনার যে চলাফেরা,
ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে আমি বলবো যে বডি ল্যাঙ্গুয়েজ, উনি যে একজন প্রধানমন্ত্রী হিসেবে যে বডি ল্যাঙ্গুয়েজ থাকার কথা, উনি কিন্তু ওই বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট আন্তরিকতা চেষ্টা করছে, বাট সেটা প্রত্যেকটা মন্ত্রণালয়কে যোগ সাজসে কতটা এগোতে পারবে সেটা সময় বলে দিবে। আশা করতেছি ইনশাআল্লাহ এগিয়ে যাবে, এবং 1400 যে লাশের উপরে যে সরকার বসে আছে, ইনশাআল্লাহ আমি মনে করি তারেক রহমান সাহেব অবশ্যই সাকসেস হবেন এবং বাংলাদেশের জনগণের পক্ষে উনি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি দুজন অতিথিকে। দর্শক, আপনারা দেখছিলেন বিদ্যুৎ ও জ্বালানি সংকট বনাম মূল্যবৃদ্ধি, সমাধান কোন পথে। দুজন অতিথি আলোচনা করছিলেন আব্দুল কাদের মহাসচিব বাংলাদেশ পিপলস পার্টি, কথা বলছিলেন জাহাঙ্গীর আলম যুগ্ম আহ্বায়ক তাঁতিদল কেন্দ্রীয় কমিটি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। সংকট থাকবে এবং চ্যালেঞ্জও থাকবে, কিন্তু প্রশ্ন হলো সমাধানের ইচ্ছা কতটা দৃশ্যমান। বিদ্যুৎ ও জ্বালানির স্থিতিশীলতা নিশ্চিত না হলে মূল্য বৃদ্ধির চাপ কমবে না। তাই এখন প্রয়োজন দোষারোপ নয়, বাস্তবভিত্তিক সিদ্ধান্ত ও জনগণ কেন্দ্রিক কার্যকর পদক্ষেপ। সেটাই দেখতে চাই দর্শক। এতক্ষণ পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। আগামী দিনের নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।